হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো সালমান খানকে নিয়ে। তো সালমান খানের পরবর্তী ছবি হতে চলেছে গালওয়ান ভ্যালি ক্ল্যাশের উপরে, এবং এই ছবিটা ডিরেক্ট করছে অপূর্ব লাখিয়া। এবং জবে থেকে এই অ্যানাউন্সমেন্টটা এসছে, সালমান খানের ফ্যান্সরা প্রচন্ড রেগে আছে। তাদের বক্তব্য হচ্ছে যে এই ডিরেক্টর এর আগে কোনো ভালো ছবি বানায়নি, এবং কোথাও গিয়ে কবির খানকে রিজেক্ট করে, আলী আব্বাস জাফরের সাথে কাজ না করে সালমান খান গিয়ে অপূর্ব লাখিয়ার সাথে কাজ করছে, এবং সেটাকে নিয়ে তাকে হেভিলি ট্রোল করা হচ্ছে। এবং তার সাথে সাথে তার ফিটনেস ইত্যাদি নিয়েও কথা বলা হচ্ছে। আর ফিটনেসেরটা অন্য একটা ব্যাপার, সেটাতে আমিও এগ্রি করি যে সালমান খানের নিজের ফিটনেসের উপর আবারও কাজ করা উচিত। বাট আলী আব্বাস জাফর এবং কবির খানের সাথে কাজ করলো না এবং অপূর্ব লাখিয়ার সাথে করছে, সেটা বিশাল বড় ব্লান্ডার করে ফেলেছে, এটা আমি মনে করি না। কেন আমি সেটা আপনাদেরকে যুক্তি দিয়ে বলছি। প্রথম কথা, আপনাদের যদি আপনারা আলী আব্বাস জাফরের দিকে তাকিয়ে দেখেন, আলী আব্বাস জাফর কিন্তু ওয়াইআরএফ এর পরে, ওয়াইআরএফ থেকে বেরোনোর পরবর্তীতে যে ছবিগুলো করেছে সেগুলো কিন্তু সেই মার্কটা ক্রিয়েট করতে পারেনি। প্রথম কথা, সে নিজের প্রোডাকশনে যে ছবিগুলো করেছে, যোগী বলে একটা ছবি করেছিল দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে, সেটা নেটফ্লিক্সে এসেছে ডাইরেক্টলি। এবার সেই ছবিটা আমার ডিসেন্টলি লেগেছিল, বাট সেই ছবিটাও যে নেটফ্লিক্সে বিশাল বড় একটা ওটিটি হিট হয়েছে সেটা হয়নি কিন্তু। ব্লাডি রেডি বলে শাহিদকে নিয়ে একটা ছবি করেছিল, ওটা জিওতে এসেছিল, সেটাও কিন্তু বিশাল যে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে তা কিন্তু নয়। আর বড়ে মিয়া ছোটে মিয়া হলে এসছে, সেটা তো একেবারেই চলেনি, ডিজাস্টার পারফরমেন্স দেখিয়েছে। আর সালমানকে নিয়েও যে ওয়াইআরএফ থেকে বেরোনোর পরবর্তীতে ভারত বলে যে ছবিটা করেছিল, সেটা একটা প্রথম কথা রিমেক ছবি ছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে সেটাও কিন্তু আন্ডার পারফর্ম করে। তো আলী আব্বাস জাফরেরও কিন্তু বিশাল ভালো ট্র্যাক রেকর্ড ওয়াইআরএফ থেকে বেরোনোর পরবর্তীতে কিন্তু নেই। আর অন্যদিকে যদি আপনারা কবির খানকে দেখেন, তারও যদি লাস্ট কিছু ছবি দেখেন, 83 কিন্তু বক্স অফিসে চলেনি। এবার 83 আমার যেরকম ভালো লেগেছিল, কিন্তু কথা হচ্ছে যে 83 একটা অ্যাপ্রোচ ছিল, এত বেশি ক্রিকেট দেখিয়ে ফেলেছে। এটা যেহেতু কবির খান একটা টাইমে ডকুমেন্টারি ফিল্ম মেকার ছিল নিজে, মানে কাবুল এক্সপ্রেস বানানোর আগে সে ডকুমেন্টারিজ বানাতো বহু বছর ধরে। তো ডকুমেন্টারিতে যেরকম কি হয় যে ইনফরমেশন অনেক অনেক বেশি দেওয়া হয়, ম্যাচেসগুলোকে এত বেশি দেখিয়ে দিয়েছে, তো সেটা কোথাও দর্শক রিজোনেট করতে পারেনি। তো সেই জন্য ছবিটা কিন্তু চলেনি। ঠিক আছে, তো সেটাও আপনাদেরকে ভাবতে হবে। ছবি হিসেবে যতই ভালো, বক্স অফিস কি ডেলিভার করতে পেরেছে? ওটা তো বড় প্রোডাকশন দেখেছিল, বড় স্টার কাস্ট ছিল, তা সত্ত্বেও কিন্তু বক্স অফিস ডেলিভার হয়নি। আর চান্দু চ্যাম্পিয়নও কিন্তু বক্স অফিসে চলেনি। চান্দু চ্যাম্পিয়নও যদি আপনি ন্যারেটিভ ওয়াইজ দেখেন যে প্রচন্ড যে এক্সট্রাঅর্ডিনারি ছবিও হয়ে গেছে, সেটাও কিন্তু নয়। চান্দু চ্যাম্পিয়ন ডিসেন্ট ছবি, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ছবি নয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে বক্স অফিসে চলেনি। তো কবির খানেরও কিন্তু ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয়। সে যে বজরঙ্গি ভাইজান 2টা বানাতে চাইছে না, তার বদলে সে একটা অন্য গল্প শুনিয়েছিল বাব্বার শের বলে সালমানকে, সেটা একটা সুপার হিরো বেসড ফিল্ম হতে চলেছে। একটা সুপার হিরো ফিল্ম বানাতে গেলে এই মুহূর্তে সালমান খানকে নিয়ে, সেটা যে বাজেটিং হবে, সেটা আদৌ কি কবির খান ডেলিভার করতে পারবে, তার ট্র্যাক রেকর্ডও কিন্তু সেটা বলতে পারে, মানে বলছে না আর কি। এবং তার আগে সেও কিন্তু সালমানকে নিয়ে টিউবলাইট দিয়েছে, যেটা কিন্তু বক্স অফিসে চলেনি। তো এইগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আলী আব্বাস জাফর এবং কবির খানকে নিয়ে যে লোকে এত বলছে, তাদেরও কিন্তু ট্র্যাক রেকর্ড যে খুব একটা ভালো বক্স অফিসে, সেটা কিন্তু নয়। এটা গেল প্রথম দিক। অন্যদিকে অপূর্ব লাখিয়াকে যে এত বেশি ট্রোল করা হচ্ছে কিংবা ক্রিটিসাইজ করা হচ্ছে যে সে রামচরণকে নিয়ে জঞ্জিরের মতো ছবি বানিয়েছিল ইত্যাদি, যেটা চলেনি একেবারে, হয়তো হতে পারে। কিন্তু অপূর্ব লাখিয়ার আপনারা যদি ইতিহাস পড়ে দেখেন, অপূর্ব লাখিয়া 90s হি ওয়াজ নট হিয়ার, ইন্ডিয়াতে সে ছিল না। সে অ্যাকচুয়ালি সঞ্জয় দত্তের স্কুল থেকেই পড়েছে আর কি, এবং সে না বিদেশে কাজ করতো, মানে ইউএসএ তে সে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করতো। এবং হলিউডের অনেক ছবিতে সে কিন্তু অ্যাজ এ এডি কাজ করেছে, ভালো ভালো কিছু ছবিতে কিন্তু সে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করেছে। পারফেক্ট মার্ডার বলে একটা ছবি হয়েছিল, যেটা হিচকক এডি ডায়াল M4 মার্ডারের উপর বেস ছিল, সেটাতেও এডি ছিল। আরও এরকম অনেক ছবিতে অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করেছিল। টেকনিক্যালি হি ইজ ভেরি ভেরি সাউন্ড। এবং আপনাদেরকে বলে রাখি, লাগান যখন হচ্ছিল ইন্ডিয়াতে, তখন বাইরে থেকে আমির খান কিছু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসদেরকে আনিয়েছিল, এবং তার মধ্যে অপূর্ব লাখিয়া ওয়াজ দ্য চিফ এডি। ঠিক আছে, এবং এসে ইন্ডিয়াতে প্রথম, যেহেতু লাগানের মতো ছবি তার আগে হয়নি, তো লাগানে কিভাবে প্রপারলি একটা শিডিউলিং করে ইত্যাদি করে সবকিছু করে হবে, যেভাবে বিদেশি ছবিতে কাজ হয়, সেটা কিন্তু অপূর্ব লাখিয়া ওই চলটা কিন্তু ইন্ডিয়াতে এনেছে। এবং সেই সময় এই কিরণ রাও ইত্যাদি সব মানে অপূর্ব লাখিয়ার আন্ডারে কাজ করতো। ঠিক আছে, এরা মানে ও আর কি সবাইকে হায়ার করেছিল, করেছিল। তো আপনারা যদি লাগানের যে মেকিং এর উপর একটা সিনেমা আছে না, ওই চলে চলো বলে, যেটা নেটফ্লিক্সে আই থিঙ্ক আপনারা পেয়ে যাবেন, তো ওখানে আপনারা দেখবেন অপূর্ব লাখিয়া ইজ দ্য চিফ এডি। সে সব কিছু অর্গানাইজ করছে, অ্যারেঞ্জ করছে। একটা ওরকম অত বড় ছবিতে একটা চিফ এডির কিন্তু বিশাল বড় ভূমিকা আছে, তো এটাও আপনাদের জানা উচিত। সে হলিউডে কাজ করেছে, লাগানের মতো ছবিতে চিফ এডি ছিল। এবার যদি সে ডিরেক্টর হিসেবে কাজ কি করেছে সেটা যদি আমরা বলি, হ্যাঁ হয়তো সে অনেক আনসাকসেসফুল ফিল্ম দিয়েছে, কিন্তু আমি বলবো শুট আউট এট লোখন্ডওয়ালা ছবিটা যদি আপনারা দেখেন, শুট আউট এট লোখন্ডওয়ালা কিন্তু যথেষ্ট ভালো ছবি, সেটাও কিন্তু তারই ডিরেক্ট করে, এবং সেটা কিন্তু সেই সময় সফল ছবি হয়েছিল। তার পরবর্তীতে আপনারা যদি দেখেন, ম্যান অন ফায়ার বলে একটি নভেল আছে, সেটার উপর অ্যাডাপ্ট করে
করে বিদেশে 2টো কাজ হয়ে গেছে, তার মধ্যে সব থেকে পপুলার সেটা ডেনজেল ওয়াশিংটনের ছবিটা। তো সেই ম্যান অন ফায়ারের একটা অ্যাডাপ্টেশন এরা করেছিল, অপূর্ব লাকিয়া করেছিল অমিতাভ বচ্চনকে নিয়ে। হ্যাঁ, ডেফিনেটলি ম্যান অন ফায়ার, ডেনজেল ওয়াশিংটন, সেখানে যে পারফরমেন্স ছিল, ওখানে যে ইমোশনাল ব্যাপারটা ছিল, সেটা ডেফিনেটলি হিন্দি ছবিটা ক্যাপচার করতে পারেনি, ঠিক আছে। বাট ওরা কিন্তু যে চেঞ্জেস করেছে, অর্জুন রামপালকে যেভাবে নিয়ে এসেছিল, সেগুলো কিন্তু খারাপ ছিল না। কিন্তু হয়তো ছবিটা সেইভাবে সফল হয়নি, কিন্তু অমিতাভ বচ্চনকে যেভাবে প্রেজেন্ট করেছিল, স্লিক একটা স্টাইলাইজেশন ছিল, পুরোটা ব্যাংককে শুট করা। আপনার ছবিটা কি এখনো ভিজিট করে দেখুন, আমি অনেক আগে দেখেছি। ছবিটা কিন্তু যথেষ্ট ভালো ছবি, কিন্তু আপনি দেখলে এরকম মনে হবে না যে আনওয়াচেবল একটা ছবি দেখছি। তো হ্যাঁ, ডেফিনেটলি এবার দেখুন, একটা সাকসেস ফেলিয়ার অনেকগুলো প্যারামিটার্সের উপর ডিপেন্ড করে। আপনার প্রডিউসারকে কি ব্যাপার, অপূর্ব লাকিয়া কখনো ওরকম বড় প্রডিউসারদের সাথে কাজ করেনি যারা ওই ছবিটাকে ওরকম মাউন্টিং দিতে পারবে, অত বড় স্টার্সদের সাথে কাজ করেনি। তো এটা তার ক্ষেত্রে হয়নি। তো সেই স্টারের কি সময় চলছে, প্রডিউসারের কি অবস্থা, অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে একটা বক্স অফিসের জন্য। খালি ডিরেক্টর তার স্কিলসের উপর দাঁড়িয়ে নেই পুরো জিনিসটা। তো আপনি যদি শুট আউটের লোখণ্ডওয়ালা দেখেন, আর যদি আপনি এই যেটা অমিতাভ বচ্চনকে নিয়ে ম্যান অন ফায়ারের অ্যাডাপ্টেশনটা করেছিল, এই দুটো ছবি যদি দেখেন, আপনার মনে হবে না যে হি ইজ আ ব্যাড ডিরেক্টর, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এই যে ছবিটা হচ্ছে সালমানকে নিয়ে, এর সোর্স মেটেরিয়ালটা কি? ইন্ডিয়াস মোস্ট ফিয়ারলেস 3, শিব আরুর এবং রাহুল সিং এর লেখা এই সিরিজ। 3টে বই রয়েছে। প্রথম 2টো বই হচ্ছে 2016 সালে বেস্ট, যে সময় উড়ি সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি হচ্ছে, এবং মাল্টিপল লোকেদের গল্প বলছে, অনেকগুলো আর্মি অফিসার, মডার্ন ডে মিলিটারি স্টোরিজ যেগুলো, সেগুলো হাইলাইট করছে। এবং এর মধ্যে যে থার্ড পার্টটা, যেটাতে এই গালওয়ান ভ্যালি ক্ল্যাশটা রয়েছে 2020 সালে যেটা হয়েছিল, সেখানে কিন্তু 3টে মূলত ন্যারেটিভ রয়েছে। একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, একটা মানে এয়ারফোর্সের অফিসার যা পা চলে গেছে, ঠিক আছে। তো সেই তার গল্প একদিকে আমরা দেখতে পাচ্ছি, একজন যে গালওয়ান ভ্যালিতে যে ক্ল্যাশটা চলছে, সেখানে একজন মেডিক, দেখবেন সোলজারদের মধ্যে একজন মেডিক থাকে না, যে মেডিকেল করে, হেল্প করে। তো তার গল্প দেখাচ্ছে যে একদিকে চায়না ওরকম লড়াই হচ্ছে, সে গিয়ে হেল্প করছে। আর আরেকদিকে আমরা কিছু নেভিদেরও গল্প দেখতে পাচ্ছি। তো অনেকগুলো স্টোরি কিন্তু অ্যাকচুয়ালি মানে বইটার মধ্যে রয়েছে, রিয়েল লাইফ অ্যাকাউন্ট রয়েছে। এবার সেটাকে তারা কিভাবে অ্যাডাপ্ট করে, আপনি দেখুন, এই যে একটা মেডিক, একটা এইদিকে যুদ্ধ চলছে, একটা মেডিক গিয়ে হেল্প করছে, এটা একটা হ্যাকসরিজের মতো ছবি হয়ে যেতে পারে। হ্যাকসরিজ যদি আপনারা মেল গিবসনের দেখে থাকেন, সেরকম একটা ছবি হতে পারে, ঠিক আছে। এবং এই ছবির মধ্যে সালমান খান বাদেও কিন্তু আরো কিছু ইয়াং অ্যাক্টরস থাকতে চলেছে। এবার ডিরেক্টর সেটা কি টেক নিচ্ছে, কারণ সোর্স মেটেরিয়ালটা কিন্তু রিচ, সেটার মধ্যে অনেক এলিমেন্টস রয়েছে। এবার দেখা যাক সেটাকে কিভাবে তারা এক্সিকিউট করে, কিরকম অ্যাডাপ্টেশন করে, সেটাই দেখার মতো বিষয়। এবার সালমান আছে, ডেফিনেটলি আমি হ্যাকসর নিজের মতো ছবি এক্সপেক্ট করছি না, বিকজ এবং ইন্ডিয়ান অডিয়েন্স ওই হ্যাকসর নিজের মতো অ্যান্টি ওয়ার ছবি সেরকম আমার মনে হয় না বুঝবেও বলে। তো সেখানে গিয়ে কোথাও গিয়ে সালমানকে নিয়ে ছবিটা করলে এটা অ্যাকশন বেসড ছবি করতে হবে। এবং এই ছবির যে সেন্টিমেন্ট, সেটা কিন্তু এই মুহূর্তে দেশের সাথে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু এই ছবিটা ওয়ার্ক করতে পারে। তো দেখা যাক, যতক্ষণ ছবিটা আসছে না ততক্ষণ আমরা কিছুই বলতে পারছি না। আবার নাও ওয়ার্ক করতে পারে, এটাও হতে পারে যে খুব খারাপ হলো ছবিটা। কিন্তু আমার কথা হচ্ছে, আগে থেকেই যে এই ডিরেক্টরকে চুজ করেছে বলে সেটা খারাপ, পুরোপুরি প্রজেক্টটা খারাপ, এই ভাবনা চিন্তাগুলো ছেড়ে দিন। আপনি বলুন সালমানের কাছে অল্টারনেটিভ কি আছে? প্রথম কথা, সাউথ থেকে ডিরেক্টর নিয়ে আসা। সাউথ থেকে ডিরেক্টর তো নিয়ে এলো, ইয়ান মুরগোডাস ডেলিভার করতে পারলো? হলো না, ঠিক আছে। আচ্ছা, সাউথের যে এ লিস্টার ডিরেক্টরসরা আছে, লোকেশ কানাকরাজ, তারপরে ধরুন নেলসন আছে, যারাই আছে তেলেগুতে যারা আছে, তারা প্রত্যেককে আপনার মনে হয় যে সালমানের সাথে কাজ করার জন্য বসে, তাদের নিজস্ব কমিটমেন্ট আছে, তাদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে আরো স্টার্স রয়েছে, তাদের সাথে কাজ করতে হবে। তো সালমানের পক্ষে যে সঙ্গে সঙ্গে একটা তেলেগু বা তামিল থেকে ডিরেক্টর পেয়ে যাওয়া, সেটাও সম্ভব নয়। আর বলিউডে যে অপশনস গুলো আছে, ঠিক আছে, বলিউডে কে আছে বলুন তো মাসি ডিরেক্টর? আপনারা নিজেরাই বলুন, কেউ তো পারছে না। যেহেতু চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, এই যে ওয়ার্ড 2 এর টিজার এলো, কি জঘন্য এক্সিকিউশন, মানে কেউ প্রশংসা করছে না। তো সেখানে গিয়ে কে আছে, তোর কাছে অপশন কি আছে? সেখানে একটা স্টাইলাইজড একটা ওয়ার ফিল্ম, সেটা অপূর্ব লাকিয়ার যে সেন্সিবিলিটি আছে সেই অনুযায়ী সে বানিয়ে দিতে পারবে। এবার দেখা যাক যে যারা রাইটার্সরা আছে তারা কিভাবে ওই সোর্স মেটেরিয়ালটাকে অ্যাডাপ্ট করছে, ওই সোর্স মেটেরিয়ালটা ভেরি রিচ, সেটা কিভাবে অ্যাডাপ্ট করছে, কিভাবে টেক দিচ্ছে। তো সেই জিনিসপত্রগুলোর উপর অনেক কিছু দাঁড়িয়ে আছে। তো আপনারা অপেক্ষা করুন। আগে থেকেই ছবিটাকে নিয়ে নেগেটিভ ভেবে, আমি বুঝতে পারছি সালমানের টাইম খারাপ চলছে, তা বলে আগে থেকেই নেগেটিভ ভেবে নেওয়া, সবকিছু নিয়ে লজিক্যালি ভাবতে শিখুন। তো এটাই বলবো। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।